সত্যি করে বলো তোমার বয়স কত? দেখো, তুমি যদি সত্যি কথা না বলো তাহলে আমি কিন্তু তোমার বাবা মাকে ডেকে এবার তোমার আসল সত্যিটা জানবো। আমি খুব ভালো করেই জানি তোমার এখনো 18 বছর বয়স হয়নি। আর এই কথাটা যদি বাড়ির লোকে জানতে পারে তাহলে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। না, কে বলেছে আমার এখনো 18 বছর বয়স হয়নি? আমি তো বিবাহিত, আমাকে এখন আর কেউ বাপের বাড়িতে পাঠাতে পারবে না। আমি এখন এই বাড়ির বউ, তুমি আমাকে দেখে হিংসা করো তাই এরকম কথা বলছো। দাঁড়াও, আমি এখনই আমার শাশুড়ি মায়ের কাছে আর বরের কাছে তোমার নামে নালিশ করছি। ঠিক এমন সময় বীণা দেবী এবং আকাশ আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। বীণা দেবী পায়েলের আধার কার্ড তার সামনে ধরে বলে, বড় বৌমা অনেকদিন আগেই আমাকে সব কথা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে তোমার আধার কার্ডটা হাতে পেয়ে গেছি। এখানে তো তোমার বয়স 15 বছর লেখা আছে। তুমি কেন আমাদের মিথ্যা কথা বলে আমার ছেলেকে বিয়ে করেছো? তোমার জন্য তো আমাদের লিগ্যাল প্রবলেম হতে পারে। শাশুড়ি মায়ের কথা শুনে পায়েল খুব ভয় পেয়ে যায়। পায়েলের এবার আর লুকানোর মতো কোনো জায়গা থাকে না, কারণ ইতিমধ্যেই তার শ্বশুরবাড়ির সবাই জানতে পেরে যায় পায়েলের বয়স আসলে 18 নয়, তার বয়স 15 বছর। আসলে পায়েল তার বড়লোক বাবার একমাত্র মেয়ে ছিল। 15 বছর পড়তে না পড়তেই পায়েলের খুবই বিয়ে করার ইচ্ছা হয়। দূর, পড়াশোনা করে কি হবে? আমার তো পড়াশোনা করতে একটুও ভালো লাগে না। আমি শুনেছি বিয়ে করে নিলে নাকি পড়াশোনা করতে হয় না, দিব্যি আনন্দে থাকা যায়। আমারও কি সুন্দর একটা লাল টুকটুকে বর হবে, আর আমাকে পড়াশোনা করতেই হবে না। বরের পেছনে সারাদিন বাইকে বসে বসে আমি ঘুরে বেড়াবো। পায়েলের বয়স 15 বছর হলেও সে এখনো ছোট বাচ্চাদের মতোই চিন্তা ভাবনা করে। অনেক ভাবনা চিন্তা করার পর পায়েল মনে মনে ঠিক করে সে এবার সত্যিই বিয়ে করবে। কিন্তু বিয়ের জন্য তো একটা বর চাই। পায়েলের কোনো বন্ধু বা বয়ফ্রেন্ড কেউই ছিল না, কারণ তার বাবা মা খুবই স্ট্রিক্ট ছিল। কখনো কোনো ছেলের সঙ্গে পায়েলকে তারা মিশতেই দেয় না। তাই পায়েল তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, আমি বিয়ে করব। আমার বিয়ে করতে খুব ইচ্ছে হয়েছে। আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না। আমি এবার বাকি মেয়েদের মতো বিয়ে করতে চাই। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি শ্বশুর বাড়ি যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমার একমাত্র মেয়ে, আমি তোর এখন কিছুতেই বিয়ে দেবো না। আগে ভালো করে পড়াশোনা কর, বিয়ের এখনো 10 বছর দেরি। এই সমস্ত বিয়ের চিন্তা ভাবনা তোর মাথায় কে ঢোকালো বলতো? যা গিয়ে পড়তে বস। রতনবাবু মেয়েকে অনেক বোঝালেও পায়েল কোনো কথা শোনে না। পায়েলের মাথায় একেবারে বিয়ে করার ভূত চেপে ওঠে। এমনকি পায়েল ঠিক করে যতক্ষণ না তার বিয়ে হবে ততক্ষণ সে না খেয়েই থাকবে। পায়েলের মা বিজয়া দেবীও মেয়েকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পায়েলকে কিছু খাওয়াতে পারে না। এভাবে কয়েকদিন কেটে যায়। একমাত্র মেয়ের এরকম অবস্থা দেখে বিজয়া দেবী তার স্বামীকে বলে, দেখো, মেয়ে যখন এতবার করে বলছে, একবার না হয় ওর বিয়েটা দিয়েই দাও। মেয়েরা তো বাপের বাড়িতে থাকতে চায় না, একটু বড় হয়ে গেলেই শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ছটফট করে। ও আগেই যখন যেতে চাইছে তাহলে আমাদের আর কি করার আছে? এমনিও আমি শুনেছি পায়েলের কয়েকটা কম বয়সী বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, সেই জন্যই ওদেরকে দেখে হয়তো পায়েল বিয়ে করতে চাইছে। কিন্তু পায়েলের বয়স তো এখন মাত্র 15 বছর। বিয়ে হতে গেলে অন্তত 18 বছর তো লাগবেই। যদি 18 বছরের মেয়ে না হয় তাহলে কেউ বিয়ে করবে না। এখন কি করা যায় বলো তো? রতনবাবু এবং বিজয়া দেবী অন্য কোনো উপায় দেখতে না পেয়ে ঠিক করে তারা পায়েলের বয়স লুকিয়েই তার বিয়ে দেবে। অর্থাৎ পাত্রপক্ষের কাছে তারা পায়েলের বয়স 18 বছর বলে জানাবে। পায়েলের চেহারা যেহেতু বয়সের তুলনায় অনেকটাই বড়সড় হওয়ায় তাকে দেখে একজন 20 বছর বয়সী মেয়ে বলেই মনে হতো। তাই খুব তাড়াতাড়ি পায়েলের জন্য সুপাত্র পাওয়া যায়। কয়েকদিনের মধ্যেই পায়েলের সঙ্গে আকাশের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর, পায়েল, তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো, আজকে তো বিয়ের পর তোমার প্রথম রান্না করার দিন। আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই টেবিলে গিয়ে বসো। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য রান্না করে আনছি। আমি খুব ভালো রান্না করতে পারি, তোমরা দেখো, তোমাদের খেয়ে খুব ভালো লাগবে। এই শুনে তনুশ্রী খুবই খুশি হয়। তনুশ্রীর স্বামী রাহুল, বীণা দেবী এবং তীর্থবাবু সবাই টেবিলে বসে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করতে শুরু করে। কিন্তু হঠাৎই 5 মিনিট পর পায়েল থালা বাসন নিয়ে সেখানে চলে আসে, যা দেখে তনুশ্রী অবাক হয়ে বলে, এ কি, তুমি তো 5 মিনিট আগে রান্নাঘরে ঢুকলে, এখনই তোমার রান্না বান্না হয়ে গেল? তুমি কি কোনো জাদু জানো নাকি? কি রান্না করলে এত তাড়াতাড়ি?
পায়েল কিছু না বলে সেই প্লেটগুলোতে একটু করে একদলা বালি মাটির মণ্ড এবং 10টা করে পেয়ারা পাতা দিয়ে সাজিয়ে দেয়। সেই সাথে রাস্তার পাশে ফোটা বনফুল, একটা মাটিতে পড়ে থেতলে যাওয়া জাম ইত্যাদি সে তার শ্বশুরবাড়ির লোকেদের পরিবেশন করে দেয়, যা দেখে বীণা দেবীর মাথায় একেবারে হাত পড়ে। এ কি ছোট বৌমা, তুমি এটা কি করছো? তোমাকে তো সবার খাবার দাবার বানাতে বললাম, তুমি কিনা আমাদের বালি মাটি ফুল পাতা এসব খেতে দিচ্ছ। আমরা কি ছাগল নাকি? এটা কি ধরনের মশকরা হচ্ছে? পায়েল যেহেতু আদুরে মেয়ে ছিল, তাই পায়েলের বাবা মা কখনোই তার উপর চিৎকার চেঁচামেচি করতো না, বরঞ্চ তাকে ভালোভাবে বোঝাতো এবং পায়েলের সব কথা শেষ পর্যন্ত তারা মেনেই নিত। কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পর শাশুড়ি মায়ের কাছে বকা শুনে পায়েলের চোখে জল চলে আসে। আপনি আমার সঙ্গে এভাবে চিৎকার করে কথা বলছেন কেন? আমি তো বাড়িতেও এভাবে আমার বাবা মাকে রান্না করে খাওয়াতাম। আমার বাবা মা তো বলতো খুব ভালো হয়েছে। ন্যাকামো করার জায়গা পাও না? কচি খুকি নাকি তুমি? আজকে তো তোমার ভালো ভালো রান্না করা উচিত ছিল, তা না করে তুমি আমাদের এই ঘাসপালা খেতে দিচ্ছ। আমি আজকেই তোমার বাবা মাকে ফোন করে তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব। কি মেয়ে বিয়ে দিয়ে পাঠিয়েছে ওরা? পায়েল কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। নতুন বউয়ের এরকম হাবভাব দেখে বাড়ির সকলেরই ভীষণই সন্দেহ হয়, কারণ পায়েল একেবারে বাচ্চাদের মতোই আচরণ করতে থাকে। এভাবেই 2-1 দিন কেটে যায়। একদিন, এ কি পায়েল, এসব তুমি কি করছো? আমার জামা কাপড় এভাবে তুমি এলোমেলো করে রেখেছো কেন? দেখো, আমি কিন্তু অগোছালো জিনিস মোটেই পছন্দ করি না। তুমি আমাকে না বলে কেন আমার আলমারিতে হাত দিয়েছো? আমার ভালো লেগেছে, এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমি এই শাড়িগুলো পরেই ঘুরে বেড়াবো। এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার যখন ইচ্ছা হবে আমি শাড়ি পরতে পারবো। পায়েলের কথা শুনে তনুশ্রী খুবই রেগে যায়, কারণ পায়েল তনুশ্রীর দামি দামি শাড়িগুলো একেবারে অগোছলভাবে নিজের গায়ে জড়িয়ে বসে থাকে, কারণ পায়েল একেবারেই শাড়ি পরতে জানে না, যা দেখে তনুশ্রী রেগে যায়। কিন্তু তনুশ্রীকে রেগে যেতে দেখে পায়েল হো হো করে হাসতে শুরু করে। এমনকি সে ওরকম জড়ানো শাড়ি পরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু শাড়ি জড়ানো থাকায় পায়েল সিঁড়িতে উঠতে পারে না। সে ধূপ করে নিচে পড়ে যায়, যার ফলে টান লেগে তনুশ্রীর 30,000 টাকা দামের শাড়ি ছিঁড়ে যায়। আরে এটা তুমি কি করলে? এটা আমার অ্যানিভার্সারির শাড়ি ছিল। আমার বর আমাকে প্রথম অ্যানিভার্সারিতে গিফট করেছিল। তুমি কেন আমার শাড়িটা ছিঁড়ে ফেললে? দেখো পায়েল, আমি কিন্তু তোমার সাথে একদম মজা করছি না। তুমি এরকম কেন করলে বলো? এই শুনে পায়েল গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে, যা শুনে তখনই বাড়ির লোকজন সেখানে ছুটে আসে। আরে পায়েল, কি হয়েছে? তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। দেখো তো, মেয়েটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে পুরো। এভাবেই আকাশ সবসময় সেই বাড়িতে পায়েলকে সাপোর্ট করে, কারণ পায়েলের বাচ্চামি স্বভাব দেখেই আকাশ পায়েলকে পছন্দ করে বিয়ে করে। ওই দেখো না, আমি তোমার বৌদির শাড়িটা একটু গায়ে দিয়েছি বলে তোমার বৌদি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, তাই তো আমি পড়ে গেলাম। দেখো, আমার হাতে চোট লেগেছে। তোমার বৌদিটা কি হিংসুটে দেখেছো? বৌদি, তুমি কিন্তু এটা মোটেই ঠিক করোনি। পায়েলের নতুন বিয়ে হয়েছে, না হয় ওর কাছে তোমার মতো দামি দামি শাড়ি নেই, তাই তোমার শাড়িটা একটু পড়েছিল, তাই বলে তুমি পায়েলকে এইভাবে ধাক্কা মেরে ফেলে দেবে? ছি ছি বৌদি, আমি তোমার থেকে এটা তো আশা করিনি। বিশ্বাস করো আকাশ, আমি এরকম কিছুই করিনি। আমি পায়েলকে ধাক্কা মারবো কেন? পায়েল নিজেই সিঁড়ি থেকে উপরে উঠতে গিয়ে পড়ে গেছে, তার উপর আমার দামি শাড়িটাও ছিঁড়ে ফেলেছে। আকাশ তার বৌদির কথায় মোটেও বিশ্বাস করে না। সে পায়েলকে নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। এভাবেই পায়েল সুযোগ পেলেই তনুশ্রীকে জ্বালাতন করত। কখনো তনুশ্রীর তরকারিতে নুন ঢেলে দিয়ে আসতো, কখনো বা তনুশ্রীর তৈরি করা সব আচার খেয়ে কৌটোগুলো ছাদ থেকে ফেলে দিত। রাস্তা থেকে ঘাস পাতা তুলে এনে সারা বাড়িময় ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করত, আর বাড়ি সবসময় নোংরা করেই রাখত। পায়েলের এরকম অস্বাভাবিক আচরণ দেখে তনুশ্রীর কেমন যেন সন্দেহ হতে শুরু করে। না না, আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছুতেই স্বাভাবিক নয়। এই মেয়েটার হয়তো কোনো না কোনো মাথার গন্ডগোল আছে, আমাকে একবার দেখতেই হবে। অবশ্য যদি মাথার গন্ডগোল থাকে তাহলে শুধুমাত্র আকাশের সামনে কেন ভালো সাজবে? এভাবেই মনে মনে সন্দেহ করে তনুশ্রী পায়েলের উপর নজর রাখতে শুরু করে। একদিন পায়েল ফোন স্পিকারে রেখে তার বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে। হ্যাঁ রে, তোর শ্বশুর বাড়িতে কেউ তো সত্যিকারের বয়সটা জানতে পারিনি। দেখিস, কাউকে কিন্তু তোর নিজের আসল বয়সটা বলিস না যেন, তা না হলে কিন্তু আমরা খুব সমস্যায় পড়ে যাব। আরে না না বাবা, তুমি চিন্তা করো না, কেউ কিছু জানতে পারবে না। আমি তো সবাইকে বলেছি আমার 18 বছর বয়স।
তনুশ্রী আড়াল থেকে তাদের সব কথা শুনতে পেয়ে যায়। তাই তনুশ্রী এবার পায়েলকে জব্দ করার জন্য মনে মনে একটা বুদ্ধি খাটায়। পরের দিন তনুশ্রী পায়েলকে একটা 500 টাকার নোট দিয়ে বলে, পায়েল, আজকে তো খুব গরম পড়েছে, তোমার নিশ্চয়ই আইসক্রিম খেতে ইচ্ছে করছে। যাও, পাড়ার দোকান থেকে আইসক্রিম নিয়ে এসো। আমি তো রান্না করছি, তাই আমি এখন যেতে পারবো না। আইসক্রিমের কথা শুনে পায়েল নাচতে নাচতে দোকানে চলে যায়। সেই ফাঁকে তনুশ্রী পায়েলের ঘরে ঢুকে তার ডকুমেন্ট সার্চ করে আধার কার্ডের বয়স দেখে। সেখানে পায়েলের বয়স 15 বছর লেখা থাকে। তনুশ্রী এবার খুব ভালো মতোই বুঝতে পারে পায়েল কেন সবসময় বাচ্চাদের মতো আচরণ করে থাকে। তনুশ্রী আর কোনো রকম অপেক্ষা না করে বাড়ির সবাইকে পায়েলের আধার কার্ড দেখিয়ে দেয়, যার ফলে সবাই সত্যিটা জেনে যায়। আমি পায়েলের বাবা মাকে খবর দিয়েছি, পায়েলের বাবা মা আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। কিছুক্ষণের মধ্যেই পায়েলের বাবা মা সেখানে এসে উপস্থিত হয়। দেখুন, আপনারা আপনাদের মেয়েকে এখনই এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান, না হলে কিন্তু আমি পুলিশে ডায়েরি করতে বাধ্য হব। আপনি কি করে একটা 15 বছরের মেয়েকে 18 বছরের মেয়ে বলে বিয়ে দিলেন? আমি মানছি, আসলে আমার মেয়ের জেদের কাছে হার মেনে আমাকে বাধ্য হয়ে ওর বিয়েটা দিতে হয়েছিল। আমার মেয়ে নিজেই 15 বছর বয়সে বিয়ে করতে চেয়েছিল। আপনারা যখন আমার মেয়েকে রাখতে চাইছেন না, আমি আমার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। না বাবা, আমি আকাশকে খুব ভালোবাসি। আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। এটা তো আমার শ্বশুর বাড়ি, আমি এখানেই থাকবো। পায়েলের কান্নাকাটি দেখে সবার খুব খারাপ লাগে। অন্যদিকে আকাশও ভাবতে পারেনি পায়েলের বয়স আসলে 15 বছর হতে পারে। তাই আকাশে একটু ভেবেচিন্তে বলে, তুমি এখন তোমার বাবার সাথে বাড়ি ফিরে যাও। তোমার বয়স 18 বছর হলে তারপর আবার তুমি শ্বশুর বাড়িতে ফিরে আসতে পারবে, আর তখন আমি তোমাকে নিজে গিয়ে নিয়ে আসবো। আকাশের কথা শুনে সবাই খুব খুশি হয়। পায়েলও শেষ পর্যন্ত রাজি হয়। সেদিনই পায়েল তার বাবা মায়ের সঙ্গে আবার বাপের বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে 2-3 বছরের মধ্যে পায়েলের বয়স 18 বছর সম্পূর্ণ হয়ে যায়। তাই পায়েল আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। তবে এখন আর পায়েল মোটেই বাচ্চাদের মতো আচরণ করে না। সে তার বাবা মায়ের কাছে সমস্ত আদব কায়দা শিখেই শ্বশুর বাড়িতে আসে। এখন পায়েল খুব ভালো মেয়ের মতো সংসার করতে থাকে। রিমি ও বিজয় দুজনেই ছোটবেলার বন্ধু ছিল। তারা ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করে এসেছে, আর এখন তারা একই সঙ্গে কলেজেও পড়ে। রিমি ও বিজয় প্রত্যেকদিন একই সঙ্গে কলেজে যাওয়া আসা করত। হ্যালো, কি রে শয়তান, কোথায় আছিস? হ্যাঁ, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে বল? আরে দাঁড়া, একটু দাঁড়া, 5 মিনিট প্লিজ। আমি জ্যামে ফেসে আছি, কি করব বল? আমি তো আর ইচ্ছা করে দেরি করছি না। চুপ কর, তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, বুঝলি? আমি জানি তুই এখনো বাড়িতেই আছিস। দূর, ভালো লাগে না, যা তো, যা পারিস কর। আমি তোর বাইকে করে কলেজে যাব না, আমি বাসে করেই চলে যাচ্ছি। এই বলে রেমি বিজয়কে ছেড়ে বাসে করেই কলেজে চলে যায়। বিজয় তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর বিজয়ও কলেজে চলে আসে। কি রে রিমি, চোখে দেখতে পাচ্ছিস না নাকি? কখন থেকে ডাকছি, কানা কি কালা হয়ে গেছিস? সরি, আপনি কে বলুন তো? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। এই নাটক বন্ধ কর এবার। আচ্ছা বাবা, আমি এবার থেকে রোজ তোর বাড়িতে গিয়ে তোকে পিক করে আনবো, ওকে? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে একটু। আর হবে না বাবা, হাত জোর করছি, দেখ দেখ একবার। কি ব্যাপার রে? হ্যাঁ, আজকে এত বেশি মাখন লাগাচ্ছিস কেন? নিশ্চয়ই অ্যাসাইনমেন্টের কাজ কমপ্লিট করিসনি, আর আমাকে করে দিতে বলবি? আমি করব না কিছু, ওকে? তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ শেষ শেষ, একদম শেষ। এই না না, তুই ভুল ভাবছিস রে। না, এভাবে তোর রাগ ঠান্ডা হবে না, বুঝেছি। আমি জানি তোকে কিভাবে শান্ত করতে হয়। এই দেখ, আমি তোর জন্য কি এনেছি, তোর ফেভারিট চিকেন বারবিকিউ পিৎজা। ওয়াও, দে দে, তাড়াতাড়ি দে না, আমার খুব খেতে ইচ্ছা করছে। খুব টেস্টি। আমাকেও দে একটু, সব তুই একাই তো খেয়ে নিচ্ছিস। চল কুত্তা, ভাগ এখান থেকে। হবে না, এটা আমার। তুই ভুল করেছিস, তুই ভুল করেছিস, এটাই তোর পানিশমেন্ট। হ্যাঁ, আবার কুত্তা বলছে? রিমি, একটু তো সম্মান দিতেই পারিস রে বাবা আমাকে। এখন কি আর আমি বাচ্চা আছি বলতো? সম্মান? আর তোকে? কি যে বলিস না, তোকে সম্মান করতে গেলে তো সম্মান শব্দেরই অপমান হয়ে যাবে। এরকম ভাবেই তারা দুজনে সব সময় হাসি মজা করত। আসলে বিজয় রিমিকে মনে মনে খুব পছন্দ করত,
কিন্তু সে রিমিকে বলার সাহস পেত না। একদিন বিজয় ফোনে রিমির ফটো দেখতে দেখতে বলে, জানি না রিমি, কবে আমি তোমাকে আমার মনের কথা বলতে পারবো। যখনই ভাবি যে বলবো, তখনই কিছু একটা গন্ডগোল হয়ে যায়। কেমন যেন ভয় লাগে। ভয় পেলে চলবে না। আর কতদিন মনের কথা লুকিয়ে রাখবি বলতো? আর কিছুদিন পর কলেজ শেষ হয়ে যাবে, কে কোথায় থাকবি ঠিক নেই। সময় থাকতে তুই সাহস করে বলে দে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আজকে আমি বলেই ছাড়বো। ঠিক আছে মা, ভালো করে রেডি হয়ে নি, দাঁড়াও। একদম হিরো হয়ে যেতে হবে আজকে, তবেই তো রিমিকে ইমপ্রেস করতে পারবো। বিজয় স্যুটবুট পরে রেডি হয়ে রিমিকে নিতে তার বাড়িতে চলে যায়, যেখানে রিমি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। আরে বা গরু, আজকে তো তোকে হেভি লাগছে। গরুর হঠাৎ করে মানুষ হওয়ার ইচ্ছে হলো কেন শুনি? কি ব্যাপার? হ্যাঁ, মনে খুব আনন্দ মনে হচ্ছে। চুপ কর, বসে পড় তাড়াতাড়ি, না বকে, দেরি হচ্ছে। বিজয় রিমিকে বাইকে বসিয়ে নিয়ে চলে যায়। আরে এই গাধা, তুই আমাকে কোথায় নিয়ে এলি? এটা তো একটা কাপল পার্ক। ও আচ্ছা শালা, আমি এবার বুঝেছি তুই আজকে হিরোদের মতো রেডি হয়ে কেন এসেছিস। কেন বলতো দেখি? কেন আবার? যার সঙ্গে তুই সারা রাত চ্যাট করিস, দিনরাত ফেসবুকে অনলাইনে থাকিস, যার জন্য তোর গার্লফ্রেন্ডের সঙ্গে আমাকে দেখা করাতে নিয়ে এসেছিস, তাই তো? ঠিক করেছিস। তোর পছন্দ এমনিও ভালো নয়, আগে আমার পছন্দ হবে, তারপরে বাকি কথা হবে। বিজয় তার পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে এবং বলে, আমার জীবনে তুমি ছাড়া আগে কেউ ছিল না, আর এখনো কেউ নেই। তুমি আমার স্বপ্নের রাজকুমারী। আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম, আজকে বলেই ফেললাম। তুমি কি আমার লাইফলাইন হবে? রিমি ভালো করে বিজয়ের কথাগুলো শোনার পর অনেক জোরে হেসে ফেলে। এই গাধা, বন্ধ কর তোর এসব ফিল্মি ড্রামা, বন্ধ কর। লাইনগুলো নিশ্চয়ই সিনেমা দেখে মুখস্থ করে এসেছিস। বাবারে বাবা, তুই আমাকে তুমি তুমি করে বললি, আমার তো শুনেই হাসি পাচ্ছে। গরু একটা, আমি তো শুধু বন্ধু ছিলাম আর বন্ধুই থাকবো। রিমি, ইয়ার কি করিস না প্লিজ, একটু সিরিয়াস হয়ে বল অন্তত। হ্যাঁ রে বাবা, আমি সিরিয়াসলি বলছি তো। তুই ভাবলি কি করে তোর মতো গরুকে আমি আমার বয়ফ্রেন্ড বানাবো? তুই যে কত বড় শয়তান সে আমি ভালো করেই জানি। চল এবার কলেজে চল, ক্লাস করতে হবে। রিমির মুখে এসব কথা শুনে বিজয়ের মন খুব খারাপ হয়ে যায়। বিজয় বাড়ি ফিরলে মনিকা দেবী তার মুখ দেখে সবকিছু বুঝতে পারে। কি হয়েছে বাবা? রিমি কিছু বলেছে? তোর মন এত মরা কেন বাবা? মা, রিমির মনে আমার জন্য কোনো ফিলিংস নেই জানো। ও আমাকে শুধুই বন্ধু মনে করে। ওই ব্যাপারটা একটু সিরিয়াসলি নিল না, শুধুই আমাকে নিয়ে মজা করলো। বুঝেছি, এভাবে হবে না, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। আমাকে একটু সময় দে তুই। বেশ কয়েকদিন কেটে যায়। বিজয় কয়েকদিন কলেজে যাওয়া বন্ধ করে দেয়। রিমি তাকে অনেকবার ফোন করে, কিন্তু সে তার ফোন রিসিভ না করায় রিমি বিজয়দের বাড়িতেই চলে আসে। কাকিমা, বিজয় কোথায়? ও আমার ফোন ধরছে না কেন? এই তো, এই গরু, তুই কলেজে যাচ্ছিস না কেন রে? চল কলেজে চল তাড়াতাড়ি, তোর সঙ্গে অনেক দরকারি কথা আছে। রিমি, ও আজকে কলেজে যাবে না। আমরা সবাই মিলে বিজয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এ বাবা, সে কি? বিজয়, আমাকে একবারও বলিসনি তো? কলেজ শেষ হতে না হতেই দেখাশোনা শুরু? বাবা! কাকিমা, আমিও যাব আপনাদের সঙ্গে। কেন, তুই কি করতে যাবি? কি করতে মানে? মেয়ে পছন্দ করতে। ভালো খারাপ নিয়ে তোর আবার জ্ঞান আছে নাকি? মূর্খ সূর্খ মানুষ। আমি তো ছোটবেলার বন্ধু বলে কথা, আমি তো যাবই। চলুন কাকিমা। রিমিও তাদের সঙ্গে মেয়ে দেখতে চলে যায়। তারা একটা রেস্টুরেন্টে যায়, যেখানে আগে থেকে মিষ্টি নামে একটি মেয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আপনারা এসে গেছেন, বসুন না। বিজয়, বসো না, আমার পাশে বসো। বিজয়, এই মেয়েটাকে? আমি ওর বেস্ট ফ্রেন্ড হই। কেন, আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে নাকি? এই রিমি, তুই একটু চুপ করে বস তো, আমাদের কথা বলতে দে। আহ, কি মিষ্টি দেখতে তোমাকে। যেমন তোমার নাম তেমনই তোমার রূপ। আমার বাড়ির বৌমা হিসেবে তোমাকে দারুণ মানাবে। মিষ্টি মা, বিজয়কে তোমার পছন্দ তো? হ্যাঁ আন্টি, বিজয়কে আমার খুব পছন্দ।
আমি বিজয়কে বিয়ে করতে চাই। বিজয়, আমি সারাটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। এই বলে মেয়েটি বিজয়ের হাত ধরে। এটা দেখে রিমির খুব রাগ হয়। সে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই মেয়ে, ওর হাত ছাড়ো। ওর হাত ধরছো কেন তুমি? হ্যাঁ, এখনো কি বিয়ে হয়েছে তোমাদের যে এভাবে সবার সামনে হাত ধরছো? কাকিমা, আমার এই মেয়েটাকে একটুও পছন্দ হয়নি। চলুন আমরা বিজয়ের জন্য অন্য মেয়ে দেখব। কি রে, চল বলছি। কিন্তু মেয়েটার তো সবই ঠিকঠাক আছে, সমস্যা কি রিমি? আমার তো খুব পছন্দ হয়েছে। না না, আমি বাড়ি গিয়ে সব বোঝাবো। চলুন আপনারা এখান থেকে। রিমি তাদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। মেয়েটা সব ঠিকঠাকই ছিল, কিন্তু কি বলতো, মেয়েটার চোখটা সামান্য একটু টেরা ছিল। ওই জন্যই আমি চলে আসতে বললাম। এত ভালো ছেলের জন্য ওর চেয়েও ভালো মেয়ে দরকার তো। চোখ টেরা ছিল? কই, আমাদের তো মনে হলো না। ঠিক আছে, বিজয়ের জন্য মেয়ে পছন্দ করার দায়িত্ব আমি তোকে দিলাম। রিমি তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে এসে পর্যন্ত সে মনে মনে শুধু একটা কথাই ভাবতে থাকে। মেয়েটা তো দেখতে খুবই ভালো ছিল, এমনকি মেয়েটা আমার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। বিজয়ের পাশে মেয়েটাকে বেশ ভালো মানাচ্ছিল, কিন্তু তবুও আমি এমন কেন করলাম? আমার কেন এই মেয়েটাকে দেখে রাগ হচ্ছিল? রিমি কিছুতেই তার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না। তারপর থেকে বিজয়ের জন্য যত মেয়ে দেখা হয়, রিমি সব মেয়ের মধ্যেই কিছু না কিছু খুঁত বের করতে শুরু করে এবং বিজয়ের সঙ্গে কারুর বিয়ে হতে দেয় না। একদিন মনিকা দেবী খুব রেগে যায়। দেখ রিমি, এভাবে চলতে থাকলে আমি আমার ছেলের বিয়ে দিতেই পারবো না। এতগুলো মেয়ে দেখলাম, এর মধ্যে কি তোর একটা মেয়েকেও পছন্দ হলো না? না, অনেক হয়েছে। তোর উপর দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। না কাকিমা, আসলে বিজয়ের মনের মতো। না থাক, তুই বাড়ি যা। তোকে এসব নিয়ে আর ভাবতে হবে না। আমার ছেলে আমি বুঝে নেব। আমি আমার ছেলের বিয়ে দিয়েই ছাড়বো। আমি দেখে নেব সব। তোকে আর মেয়ে পছন্দ করতে হবে না। আমি আমার পছন্দের মেয়ের সঙ্গে বিজয়ের বিয়ে দেব। মনিকা দেবীর মুখে এসব কথা শুনে রিমি খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বিজয় রিমিকে ফোন করে বলে, হ্যালো রিমি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তুই তো আমাকে আর পাত্তাই দিলি না, আর কি বা বলবো বল। কিন্তু তোর চেয়েও অনেক ভালো মেয়ে পেয়েছি আমি। আগামীকালকে আমাদের বিয়ে, বেশি লোকজন করাও হচ্ছে না। তুই আমার সেই ছোট্টবেলার বন্ধু, তাই তোর নিমন্ত্রণ রইল, আসবি কিন্তু। ঠিক আছে, রাখছি। এই বলে বিজয় ফোন রেখে দেয়। মা, ও মা, বিজয় বিয়ে করে নিচ্ছে, দেখো না। এবার কি হবে? কি আবার হবে? এবার বিজয়ের পেছন করা তুই ছেড়ে দে। আর ওসব বন্ধু বন্ধু করলে হবে না। ওর বউ এসে না হলে তোকে খুব পেটাবে। না মা, আমার কিছু ভালো লাগছে না মা। আমার মনে হচ্ছে আমি বিজয়কে ভালোবেসে ফেলেছি। না হলে আমার সঙ্গে এমন কেন হবে বলো তুমি? এতদিনে বুঝলি তুই? অনেক লেট করে ফেললি তো। ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না। আমি বিজয়ের মায়ের সঙ্গে কথা বলবো। সব তো তোর দোষেই হয়েছে পাগল। রিমির মা বিজয়দের বাড়িতে গিয়ে বিজয়ের সঙ্গে রিমির বিয়ের কথা বললে সকলেই রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তাদের বিয়েও হয়ে যায়। বিয়ের পর তাহলে ম্যাডাম, সেই গরুকেই বিয়ে করতে হলো? হ্যাঁ, তুই তো আমার ভালোই বন্ধু ছিলি, তাহলে আমার ওয়াইফ হতে এলি কেন? হ্যাঁ, আমি জানতাম সোজা আমলে ঘি বেরোবে না, তাই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম। প্ল্যান? কিসের প্ল্যান রে? এই তো এতদিন ধরে আমার বিয়ের দেখাশোনা চলছিল না, এগুলো সবটাই নাটক ছিল। তুই আমায় পছন্দ করিস কিনা জানার জন্যই আমি, আমার মা, তোর মা সবাই মিলে প্ল্যানটা করেছিলাম। কি, আমার মাও তোদের সঙ্গে ছিল? কি শয়তান ছেলে রে বাবা! তুই কিন্তু খুব খারাপ করলি এটা। এর শাস্তি তোকে পেতেই হবে। আবার কিসের শাস্তি দিবি তুই আমাকে? তোর মা বলছিল না আমাকে যে বিজয় এখন তোর বড় হয়ে গেছে, ওকে সম্মান করে কথা বলবি। আমি তোকে সম্মান করে তুমি তুমি করে কথা বলবো, কিন্তু সেটা শুধুই লোক দেখানো হবে। এই ঘরের মধ্যে তুই আমার কাছে গরু ছিলিস আর গরুই থাকবি। এভাবেই বিজয় ও রিমির বন্ধুত্বের সম্পর্ক বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।